এবার আমরা দক্ষিণমুখী, গন্তব্য বিন্ধ্য পর্বতের ওপারে দক্ষিণ ভারতের রাজ্য কেরল। তবে পথে আদিযোগী দর্শন করে আমরা ঢুকব কেরল। দুপুর 3টে নাগাদ হাওড়া থেকে কোয়েম্বাটুর এক্সপ্রেস ধরে পরের দিন প্রায় রাত 11টায় পৌঁছে যান কোয়েম্বাটুর। স্টেশন থেকে গাড়ি করে হোটেলে উঠুন। পরের দিন সকালে গন্তব্য আদিযোগী। গান্ধীপুরম বাসস্ট্যান্ড থেকে এক বাসে 45 মিনিটের মধ্যে পৌঁছন ধ্যানলিঙ্গ কমপ্লেক্সে এবং তারপরে মূর্তির কাছে পৌঁছানোর জন্য আরও 7 মিনিট হাঁটতে হবে। গাড়িতে কোয়েম্বাটুর থেকে আদিযোগী পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। এলাকাটি কোয়েম্বাটুর বাসস্ট্যান্ড থেকে 32 কিলোমিটার, রেল স্টেশন থেকে 30 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে 42 কিলোমিটার দূরে। এছাড়াও এই শহর জাতীয় এবং রাজ্য সড়কগুলির সঙ্গে ভালোভাবে সংযুক্ত। আদিযোগী শিবমূর্তিটি ভারতের বৃহত্তম মূর্তিগুলির মধ্যে একটি। কোয়েম্বাটুর ঈশা ফাউন্ডেশন কমপ্লেক্সে অবস্থিত। মূর্তিটি 500 ইস্পাতের পাথর দিয়ে খোদাই করা এবং এর উচ্চতা 112 ফুট। এটি পশ্চিম ঘাটের ভেলিয়ানগিরি পর্বতের পাদদেশে সবুজ খামার বেষ্টিত। আদিযোগী শিবমূর্তিটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বে ভগবান শিবের বৃহত্তম আবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃত। এই এলাকায় আদিযোগী দিব্যদর্শনাম নামে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যা দেখতেই পারেন। আদিযোগী শিবমূর্তি এবং জোহেশ্বর লিঙ্গ মন্দির সপ্তাহের সব দিনই সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তবে উৎসব এবং বিশেষ অনুষ্ঠানের সময় অন্য ব্যবস্থা করা হয়। পূর্ণিমা এবং অমাবস্যার সময় মন্দির মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। এছাড়াও রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত প্রসাদ বিতরণের পর আদিযোগী শিবমূর্তির সামনে একটি সঙ্গীতানুষ্ঠান হয়। দর্শকদের প্রবেশ বিনামূল্যে। কোয়েম্বাটুরের পরের গন্তব্য এর্নাকুলাম। কোয়েম্বাটুর থেকে এর্নাকুলাম যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। যে কোনো একটি ধরে চলুন গন্তব্যে। মোটামুটি রাতের ট্রেন ধরে মাত্র 4 ঘন্টায় সকাল সকাল পৌঁছে যান এর্নাকুলাম। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে বেরিয়ে পড়ুন ঘুরতে। প্রথম গন্তব্য কোচি বন্দর। ভারত মহাসাগরের সমুদ্রপথের একটি প্রধান বন্দর এটি। এই বন্দর ভারতের বৃহত্তম বন্দরগুলির মধ্যে একটি। কোচি বন্দর ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট পোর্টও। বন্দরটি ভেম্বানাডু লেক, উইলিংটন দ্বীপ এবং ভাল্লারপাদামের 2টি দ্বীপে অবস্থিত।
বন্দরের কাছেই রয়েছে ফোর্ট কোচি, যা নদীর মুখের দিকে লাক্ষাদ্বীপ সাগরের দিকে অবস্থিত। আন্তর্জাতিক কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল কোচি বন্দরের অংশ। বন্দরটি 1928 সালে প্রতিষ্ঠিত। এই বন্দরেই রয়েছে কোচি শিপইয়ার্ড, যা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণের সুবিধাও দেয়। জলপথে এবং সড়কপথে দুভাবেই কোচি যাওয়া যায়, তবে এর্নাকুলাম জেট থেকে লঞ্চে চড়ে ঘুরে দেখাই বেশি আনন্দের। জলপথে যেতে যেতে অপূর্ব সুন্দর লাগে এই বন্দর নগরীকে। একদিকে বিশাল বিশাল জাহাজ যেমন দাঁড়িয়ে থাকে, তেমনি অন্যদিকে চাইনিজ ফিশিং নেটে মাছ ধরার কৌশল দেখবার মতো। এই ধরনের জাল উপকূলীয় দক্ষিণ চীন এবং ইন্দো চীন জুড়ে ব্যবহার করা হলেও ভারতে এগুলি বেশিরভাগই কোচি এবং কোল্লামে পাওয়া যায়। মাছ ধরার এই পদ্ধতিটি ভারতের 14 শতকে চীনা অভিযাত্রীদের দ্বারা প্রবর্তিত হয়। প্রকৃতপক্ষে কোচি শহরের নামের আরেকটি ব্যাখ্যা হল কোচিন, যার অর্থ চীনের মতো। এরপর দেখে নিতে হবে ভাস্কো দা গামা চার্চ বা সেন্ট ফ্রান্সিস চার্চ। পর্তুগিজ ব্যবসায়ী তথা পর্যটক ভাস্কো দা গামা কোচিতেও আসেন। 1524 সালে তৃতীয়বার ভারত ভ্রমণের সময় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পরে কোচিতে তাকে সেন্ট ফ্রান্সিস চার্চে সমাধিস্থ করা হয় এবং পরে 1538 সালে তার দেহ পর্তুগালে নিয়ে যাওয়া হয়। তার সমাধির পাথরটি এখনও এখানে রয়েছে। ঐতিহাসিক সেন্ট ফ্রান্সিস চার্চ ভারতের অন্যতম পুরনো একটি চার্চ। 1503 সালে পেড্রো আলভারেজ ডে ক্যাব্রাল দ্বারা প্রতিষ্ঠিত এই চার্চটি দেশের প্রথম পর্তুগিজ চার্চ। এবার চলুন ভাস্কো দা গামার কেরলের বাড়িটিতে। বলা হয় মৃত্যুর দিন পর্যন্ত ভারতে থাকাকালীন এটি ভাস্কো দা গামার আবাস ছিল। 16 শতকের স্থাপত্যের এই বাড়িটিতে রয়েছে ব্যালকনি কাম বারান্দা এবং কাঁচের জানলা। মূলত এই সময় থেকেই দেশে ইউরোপিয়ান স্থাপত্যের শিকড় স্থাপন হয়। বাড়িটির বড় জানলাগুলির বেশিরভাগই খুলে সেন্ট ফ্রান্সিস চার্চের দিকে, যদিও এখন এই বাড়িটিকে হোমস্টেতে পরিণত করা হয়েছে, যেখানে পর্যটকরা অতীত দিনকে ছুঁয়ে দেখার সুযোগ পান। এই পর্ব আপাতত শেষ হলেও কেরল ভ্রমণের আরও পর্বের নজর থাকুক আমাদের চ্যানেলে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যদি আপনি চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।